এক ভয়ানক তুষার ঝড়ের রাত। আর এই রাতে ঝড়ের কবলে পড়ে বাইহুয়াও নামের এক আইস স্কেটার। এই পরিস্থিতিতে মেয়েটি সেখানে নিজেকে বাঁচানোর একটা ভরসাও খুঁজে পায়। তবে সেই ভরসার জায়গাটি থেকেই বেরিয়ে আসে মুভির মেইন কাহিনী। শুরু হয় একের পর এক অজানা সব মৃত্যু, আর প্রতিটা হত্যাই রয়েছে রহস্যে ঘেরা, যা জানা যায় হসপিটালের অটোপসির মাধ্যমে। কে করছে এই হত্যা? বাইহুয়াওয়ের সাথে এই কিলারের কি রয়েছে কোনো কানেক্ট? ফ্রেন্ডস, মুভির ইন্টারেস্টিং এই কাহিনী দেখতে আর জানতে হলে ভিডিওটি একদমই মিস করবেন না। চায়নার এক অসাধারণ সাইকোলজিক্যাল মুভির কাহিনী আপনাদের কাছে সত্যিই ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই জিয়া নামের এক যুবতী মেয়ের মৃত বডিকে হসপিটালের পোস্টমর্টেম রুমে দেখানো হয়। জিয়া কে, কিভাবে তার মৃত্যু হয়েছে। তখনই মুভির ব্যাক সিন দেখানো হয়। প্রফেসর ডক্টর সীমার তার ক্লাসের মেডিকেল স্টুডেন্টদের সামনে ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছিল। তখন প্রফেসর সেই অনুষ্ঠানে সভাপতির স্থানে সিনিয়র ফরেন্সিক ডক্টর কিংমিং কে ডেকে আনে। ডক্টর কিংমিংকে হসপিটালের সবাই ভূতের মাথা এবং বুদ্ধির রাজা বলেই জানে। তার সম্পর্কে আরো বলতে গেলে তদন্তের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করার জন্য তিনি আগুন থেকেও প্রমাণ বের করে আনতে পিছু হাঁটে না। একজন বিচক্ষণ এক্সপার্ট ফরেন্সিক ডক্টর সেই অনুষ্ঠানে জিয়াকেও দেখানো হয়। এর মানে জিয়া একই হসপিটালের মেডিকেল স্টুডেন্ট মাত্র। সেখানে 3টি ডেড বডি রাখা হয়। স্টুডেন্টদের এক্সপেরিমেন্টের জন্য জীবিত অবস্থায় এই মানুষগুলো নিজেদেরকেই হসপিটালে দান করে যায়। এরপর কিনমিং একটি করে বডির কাপড় সরিয়ে স্টুডেন্টদের বোঝানো ট্রাই করে। তখন সেখানে পাশের একটা বডিকে টাচ করে কিনমিং বুঝে ফেলে যে এই বডির মৃত্যু কোনো স্বাভাবিক ছিল না, একে হত্যা করা হয়। তাই কিনমিং তখনই পুলিশকে ইনফর্ম করতে বলে আর বডিকে পোস্টমর্টেম রুমে নিতে বলে। স্টুডেন্টরা, এমনকি প্রফেসর নিজেও তার এই আচরণ দেখে ঘাবড়ে যায়। টিভি, মিডিয়া সব জায়গায় তার এই নিউজ ছড়িয়ে পড়ে। মৃত বডির নাম ছিল মিস্টার রুয়ান। আর লোকটি 6 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এত বছর তার বডি ফ্রোজেন অবস্থায় ছিল। তারপরেও কিনমিং তাকে ধরেই বুঝতে পারে এটা হত্যা ছিল। রুয়ানের ইনভেস্টিগেশন করে জানতে পারে এই লোকটি অপরাধ দলের প্রধান। এরই মাঝে আবারও এক রহস্যময় হত্যার নিউজ আসে। গুফেন নামের এক লোককে তারই বাসায় হত্যা করা হয়। কিনমিং ঘটনাস্থলে চলে আসে। তার সাথে ছিল জিয়া। কিনমিং বডিকে চেক করে বলে দেয় হত্যাটি কিভাবে আর কতক্ষণ আগে হয়েছে। সেখানে তখন গোয়েন্দা অফিসার লিন তাও চলে আসে। এখানে লিন তাও জিয়াকে পছন্দ করে, তবে কখনো বলতে পারেনি। লিন তাও গোয়েন্দা দলের ক্যাপ্টেন। এদিকে আবার লিন তাও কিনমিংকে পছন্দ করে না, কারণ সমস্ত কাজের জন্য সবসময় প্রশংসা কিনমিংই পায়। তখন লিন তাও কিনমিংকে বলছে, আপনি এখানে কেন? এখানে তো কাজ করবে গোয়েন্দা টিম, আপনার কাজ শুধু অটোপসি রুমে। খুব চিল্লাতে থাকে কিনমিং এর সাথে। তখন কিনমিং তার গালে এক চড় বসিয়ে দেয়। লিন তাও এতে প্রচন্ড রেগে যায়। তবে তার গালে মশা দেখেই কিনমিং চড়টা দিয়েছিল। কিনমিং এই মশাকেও পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে যাবে। পরের দৃশ্য দেখানো হয় পোস্টমর্টেম রুমে। গুফেনই ছিল জিয়ার প্রথম পোস্টমর্টেম। তার সাথে কিনমিংও ছিল। তবে জিয়া খুবই নার্ভাস হয়ে পড়ে। তখন কিনমিং তাকে যথেষ্ট সাহস দেয় আর সাহায্য করে তার কাজে। এরপর জিয়া পারফেক্টলি তার প্রথম অটোপসি কমপ্লিট করে ফেলে। কাজ দেখে কিনমিং জিয়ার খুব প্রশংসা করে। এতে করে জিয়াও খুব খুশি হয়ে যায়, কারণ এতটা রাগী আর কঠিন মনের মানুষের কাছ থেকে প্রশংসা সে তো অনেক বড় ব্যাপার। এখানে জিয়া কিনমিংকে অনেকটা ভালোবাসে। তবে কিনমিং এটা জানতো না। সে সবসময় নিজেকে একা রাখাটাই পছন্দ করে। তার মতে আবেগ সবসময় ফরেন্সিকে বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে জিয়া অল্প অল্প করে কিনমিংকে অনেকটাই ভালোবেসে ফেলে। তবে এটা কখনো জানানো সম্ভব ছিল না। এরপর কিনমিং আর তার অফিসের এক বন্ধুকে একসাথে দেখানো হয়। তাদের কথা বলার মাঝে লিন তাওয়ের মেসেজ আসে যে লিন তাও মামলার সমাধান পেয়েছে। তাই তারা সবাই বোর্ড মিটিং এ চলে আসে। সেখানে লিন তাও বলে সে জিয়াওয়ান নামের 22 বছর বয়সী এক মহিলা গুফেনের কাছ থেকে মোটা সুদে ঋণ নেয়। একসময় মহিলাটি সুদ দিতে অক্ষম হয়ে পড়ে।
তখন গুফেন মহিলাটিকে বাজেভাবে উত্তপ্ত করতে থাকে। গুফেনের উপর প্রতিশোধ নিতে ঘটনার রাতে সেই জিওয়ান গুফেনের বাড়ির সামনে চলে আসে আর নিচ থেকে জানালা দিয়ে কোরালটি ছোড়ে। তবে তার আসল উদ্দেশ্য ছিল গুফেনকে ভয় দেখানো। তার হত্যা সে করতে চায়নি, সে জিয়াওয়ান স্বীকার করে আর এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। তখন কিনমিং বলে এটা ভুল তথ্য, শি জিয়াওয়ান আর জিয়া একই বয়সের, তাই তাকে আমি একই আকারের একটি কোরাল নিক্ষেপ করতে বলেছিলাম। তখন বুঝলাম যদি গুফেন মাটিতে শুয়ে না থাকলে তার মাথায় কোরাল পড়া অসম্ভব, অতএব খুনি অন্য কেউ। সেই বাড়ি থেকে যে মশাটি পেয়েছিলাম তার ব্লাডের পরীক্ষা করে জানা যায় মৃত বডির ডিএনএ আর মশার ডিএনএ এক না, সেখানে খুনি আগে থেকেই ছিল। মশার রক্ত থেকে আমরা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ডিএনএ বের করেছি আর আমরা জিন ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেস ব্যবহার করে খুনির পৈতৃক পরিবার খুঁজে পেয়েছি আর সেখান থেকে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছি। এরপর সেই লোকেশন অনুযায়ী লিনতাও খুনিকে ধরতে যায়। খুনিও খুব চালাক ছিল, অনেক চেষ্টা করে লোকটিকে ধরতে। রাস্তায় কিনমিং এগুলো দেখে সেও খুনির পিছু করে। তাদের মাঝে অনেক ফাইট হয়, তবে তারপরেও তারা খুনিকে ধরতে সাকসেস হয়। খুনিকে গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়। তখন তারা জানতে পারে তার নাম কাও ইয়ং আর ডাক নাম ম্যাড ডগ। কাও ইয়ং একসময় প্রদেশের সান্দা চ্যাম্পিয়ন ছিল। অবসর নেওয়ার পর অনেকবার মানুষের সাথে মারামারি করে শাস্তি পেয়েছিল। লিনতাও তাকে বলে কেন গুফেনকে মেরেছ? কাও ইয়ং বলে আমি তার বাড়িতে টাকা ধার করতে গিয়েছিলাম, তবে সে আমার সাথে খুব বাজে ব্যবহার করে, কিন্তু আমি তাকে কেন হত্যা করব? এমন সময় ভিতরে কিনমিং আসে আর সে চায় কাও ইয়ংকে সেই জিজ্ঞাসাবাদ করবে। কিনমিং বলে তুমিই গুফেনকে মেরেছ, কারণ তোমার বাড়ি থেকে গুফেনের স্বর্ণের লাইটারটি পাওয়া গেছে। তখন কাও ইয়ং বলে আমি প্রথমে তাকে মারতে চাইনি, সে আমাকে এমন বাজে কথা বলে যার জন্য আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমার রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এমন সময় জানালার কাঁচ ভেঙে একটা কোরাল ভিতরে পড়ে। সেই আমাকে আগে মারার জন্য আসে, তবে নিজেকে সামলাতে না পেরে তাকে মেরে ফেলি। কিনমিং বলে আমি এটাও জানি মিস্টার রুয়ানকেও আপনিই মেরেছেন। এই সব কথা শুনে কাও ইয়ং প্রচন্ড রেগে যায়। আগে থেকেই তার ব্রেন ড্যামেজ ছিল, তখনই তার হ্যালুসিনেশন হতে থাকে। এতে করে কাও ইয়ং ক্ষিপ্ত হয়ে পড়ে আর সে কিনমিং এর উপর অ্যাটাক করে। বাহির থেকে পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয়। লিনতাও ভিতরে এসে কিনমিংকে বলে আপনি আমার ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করবেন না, এতে আপনারই ক্ষতি বেশি। পরদিন কিনমিং রুয়ানের বডিকে পরীক্ষার জন্য আসে, তবে সেখান থেকে তার বডি সরিয়ে নেওয়া হয়, কারণ ডিপার্টমেন্ট চায় না যে রুয়ানের মামলাটি কিনমিং পরিচালনা করুক। ডক্টর কিনমিংকে ওয়ার্নিং দেয় যাতে সে এই মামলা থেকে দূরে থাকে। ফ্রেন্ডস, এখানে রুয়ান, গুফেন এমনকি কাও ইয়ং এরা কি একে অপরের সাথে সম্পর্কিত নাকি অন্য কিছু? এদের মৃত্যুতেও রয়েছে অনেক কালো ছায়া, আর এই সবকিছু জানতে পারবেন মুভির সামনের সিনে। কিনমিং তখন রেগে সেখান থেকে চলে যায় আর চলে আসে লিনতাও এর কাছে, কারণ এই মামলাটি লিনতাও সরিয়েছে। কিনমিং বলে কেন রুয়ানের মামলা আমার থেকে সরানো হলো? লিনতাও বলে আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করুন, আমার কাজে হাত দেবেন না। কিনমিং বলে আমার উদ্দেশ্য মহৎ হওয়া না, আমি চাই আসল সত্যতা সামনে আসুক। তখন এক অফিসার এসে জানায় কাও ইয়ং স্কট করার পথে দুর্ঘটনার শিকার হন। এ কথা শুনে লিনতাও দ্রুত রওনা হয় আর ওই দুর্ঘটনার সুযোগে কাও ইয়ং পালিয়ে যায়। এদিকে কিনমিং বাড়ি ফিরে ল্যাপটপে কাও ইয়ং এর সান্দা খেলা সার্চ করে দেখে। এরপর সে গুফেন, রুয়ান এদের মৃত্যু নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করে। কিনমিং এর কাছে সবটাই সন্দেহের মনে হতে লাগে, এদের পিছনে নিশ্চয়ই বড় কোনো হাত রয়েছে। ল্যাবে পরীক্ষা করার সময় হঠাৎ কিনমিং তার চোখে ঝাপসা দেখা শুরু করে, চারদিক অন্ধকার মনে হয়। কোনোভাবে সেখানে থাকা সেই স্বর্ণের লাইটারটি তার হাতে লাগে। আগুন জ্বালাতেই তার তাপে হাত থেকে লাইটার ফেলে দেয় কিনমিং। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে শুয়েই কিনমিং দেখে এক অদ্ভুত ক্লু, যেটা সেই লাইটারের ভিতরে লুকানো ছিল, আর এটা ছিল কোনো মহিলার হাতের নখ। তবে সেই নখে একটি বিশেষ চিহ্ন দেওয়া ছিল, ইংরেজি লেটার HB।
পরের সিনে কিংমিংকে তার পুরনো বন্ধু ওয়ানওয়ানের সাথে দেখা যায়। ওয়ানওয়ান শুধু তার বন্ধুই ছিল না, তারা একই সাথে অনেক বছর এক হসপিটালের ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করেছিল। কিনমিন ওয়ানওয়ানের কাছে আসে হেল্প চাওয়ার জন্য। সে ওয়ানওয়ানকে বলে, আমার মিস্টার রুয়ানের মৃত্যুর রহস্য জানতে হবে, তাই তুমি আমাকে হৃদরোগের মৃত ব্যক্তির বডি এনে দেবে। তার অটোপসি করে জানতে পারবো এদের দেহের লক্ষণগুলো কি। এটা তোমার হসপিটালেই ব্যবস্থা করতে হবে। কিনমিং আরো বলে, আমি রুয়ানের বডিতে দেখেছি তার শরীরে এটিপি এর মাত্রা অত্যাধিক বেশি ছিল, যার মধ্যে তার হিমায়িত রক্তও ছিল। রুয়ানের মৃত্যু কোনো স্বাভাবিক না, আমি তার সামনে আনতে চাই। তার কথা শুনে ওয়ানওয়ান হেল্প করতে রাজি হয়ে যায়। পরদিন সকালে প্রফেসর আর কিংমিং ফিশিং করছিল। সেখানে প্রফেসরের স্ত্রী শুল আর জিয়াজিয়াও ছিল। মূলত তারা এখানে টাইম এনজয় করতে এসেছে। এমনই সময় ওয়ানওয়ানের মেসেজ দেখে কিনমিং তখনই রওনা হয়। তার সাথে জিয়াজিয়াও চলে যায়। মানে ওয়ানওয়ান হসপিটালে হৃদরোগে মারা যাওয়া মৃতবরের ব্যবস্থা করে ফেলেছে। তো ভিতরে কিনমিং আর জিয়াজিয়ায় প্রবেশ করে। তারা দুজনই পোস্টমর্টেমের জন্য প্রস্তুতি নেয়। জিয়াজিয়া বডির কাপড় সরাতেই খুব ভয় পেয়ে যায়। এমনই সময় কারেন্ট চলে যায়। বাহিরে প্রচুর ঝড় শুরু হয়। জিয়াজিয়া জেনারেটরের ব্যবস্থা করতে বাহিরে যায়। ভিতরে কিনমিং একাই ছিল। এমন সময় কিনমিং ভিতরে কিছু ফিল করে। পাশেই ছিল আরো 3টি বডি। বডির কাছে যেতে পেছন থেকে কাও ইয়ং কিংমিংকের উপর অ্যাটাক করে। দুজনই তখন লড়াই শুরু করে দেয়। কাও ইয়ং তার হাতে থাকা ছুরি দিয়ে কিংমিং এর বুকে ঢুকিয়ে দেয়। তখন কিংমিং এর ধাক্কা লেগে পাশে থাকা একটি বডি নিচে পড়ে যায়। কাও ইয়ং সেই বডি দেখে তখনই তার হ্যালুসিনেশন হতে থাকে। এই সুযোগে কিংমিং সেখান থেকে পালিয়ে যায়। কিনমিং পালিয়ে চলে আসে হসপিটালের টপ ফ্লোরে। তার পিছু করে কাও ইয়ংও সেখানে আসে। এমনই সময় আবারও কিংমিং চোখে ঝাপসা দেখা শুরু করে। আর তখন কাও ইয়ং তার উপরে হামলা করে, ধাক্কা মেরে ফেলে দেয় কিংমিংকে। তবে ভাগ্যক্রমে ঝুলে থাকে কিংমিং। কাও ইয়ং তাকে ফেলতেই যাবে, ঠিক তখনই কেউ একজন লাঠি দিয়ে বাড়ি মেরে কাও ইয়ংকে নিচে ফেলে দেয়। আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। ফ্রেন্ডস, কাও ইয়ংকে যে হত্যা করেছে সেই কি ছিল আসল কিলার, তা একটু পরেই জানতে পারবেন। এদিকে কিনমিংকে খুঁজতে খুঁজতে জিয়াজিয়াও সেখানে চলে আসে আর সেই কিনমিংকে বাঁচিয়ে নেয়। পরদিন জিয়াজিয়া কিনমিংকে ডক্টর দেখাতে নিয়ে আসে। তো ডক্টর বলে ফরেন্সিক কাজটি খুবই সূক্ষ্ম আর নিখুঁত। চোখে অনেক বেশি প্রেসারের জন্য তার এই অন্ধত্ব। তবে এটা স্থায়ী না, কিছুদিন বিশ্রাম নিলে চোখ নর্মাল হয়ে যাবে। এরপর জিয়াজিয়া কিনমিংকে বাড়ি নিয়ে আসে আর তাকে জানায় যতদিন সে সুস্থ না হবে জিয়াজিয়া তার কাছেই থাকবে। তো এভাবেই চলতে থাকে। জিয়াজিয়া কিনমিংকে এতটা কাছে পেয়ে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে কাও ইয়ং এর মৃত্যু নিয়ে মিডিয়া কর্মীরা প্রফেসরের কাছে প্রশ্ন তোলে। এরপর দেখানো হয় জিয়াজিয়া কিনমিংকে নিয়ে ঘরের জন্য শপিং করতে চলে আসে। তার ঘরে সবকিছুই পরিবর্তন করে ফেলে জিয়াজিয়া। সে কিনমিংকে প্রচন্ড ভালোবেসে ফেলে। কিনমিং জিয়াজিয়াকে বলে, আমার হাতে অনেক কাজ, কিভাবে এই অসম্পূর্ণ কাজগুলো শেষ করব। তখন জিয়াজিয়া তার হাতটি ধরে বলে, আমি আপনার চোখ হয়ে থাকবো, আপনার অসম্পূর্ণ কাজগুলো আমি করব। আর তাই জিয়াজিয়াকে নিয়ে কিনমিং ফরেন্সিক রুমে চলে আসে কাও ইয়ং এর পোস্টমর্টেম করার জন্য। জিয়াজিয়া অটোপসি করে তার পাশে বসা কিনমিংকে জানায়। জিয়াজিয়া বলে উচ্চতা থেকে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে। তখন জিয়াজিয়া একটা বিশেষ চিহ্ন দেখতে পায়, তার বাম পায়ের 2টি আঙ্গুল কাটা ছিল। এ কথা শুনে কিংমিং চমকে ওঠে, কারণ সে রুয়ানের পায়েরও 2টি আঙ্গুল কাটা দেখেছিল। বিষয়টি তাকে আরো ভাবাতে থাকে। এরপর সে জিয়াজিয়াকে নিয়ে হসপিটালের লাইব্রেরিতে চলে আসে। সেখান থেকে কাও ইয়ং আর রুয়ানের ফাইল নিয়ে জানতে পারে তারা আগে একই গ্রামে থাকতো। তার মানে এরা একে অপরকে আগে থেকেই চিনে। আর এই আঙ্গুল 3টি কারণে একইভাবে কাটা হয়। 1. সম্মিলিত পদদলিত ঘটনায় হতে পারে। 2. ইন্ডাস্ট্রিতে বড় দুর্ঘটনায়। আর 3. পর্বত আরোহী সম্মিলিতভাবে হিমশীতল হওয়ার কারণে। অতিরিক্ত শীতল হওয়ার কারণে এই পায়ের আঙ্গুল কাটা হলে বডির তাপ নিয়ন্ত্রণ থাকে। এরপর কিনমিং জিয়াজিয়াকে বলে, আপনি এই প্রমাণগুলো লিনতাওকে নিয়ে দেখান। তারপর কিনমিং চলে যায়। জিয়াজিয়া সব ফাইল নিয়ে লিনতাওয়ের কাছে আসে হেল্প চাইতে। তবে লিনতাও কিনমিং এর কাজ শুনে বলে, সে ফরেন্সিক ডক্টর, আমি তাকে কিভাবে হেল্প করতে পারি। তখন
জিয়া জিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এমনকি সে কাও ইয়ং এর মেডিকেল ইন্স্যুরেন্স ফাইল থেকে একটি সূত্র খুঁজে পায়, আর এই সূত্রটিই ছিল মেইন কিলারের। জিয়া জিয়া সত্যিই কিংমিং এর চোখ হয়েই থাকবে। সব প্রমাণ হাতে পেয়ে জিয়া জিয়া ছুটে আসছে কিংমিং এর কাছে, আর অন্যদিকে কিংমিং তার চোখের দৃষ্টি আবারও ফিরে পায়। সবকিছু সে আবারও আগের মতো দেখতে পাচ্ছে। তখন কিংমিং দেখে জিয়া জিয়া তার বাড়ির সবকিছু পরিবর্তন করে ফেলেছে। এগুলো দেখে কিংমিং খুব খুশি হয়ে যায়, কারণ এই কয়দিনে কিংমিংও তাকে ভালোবেসে ফেলে। এমনই সময় কিংমিং এর কল আসে। কল পেয়ে দ্রুত চলে আসে ঘটনাস্থলে। সেখানে দুর্ঘটনায় কেউ মারা গিয়েছে। সামনে যেতেই কিংমিং যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায়। এটাই তো জিয়া জিয়ার রেড কার। এরপর সে বডির সামনে এসে কাপড় সরাতেই দেখে জিয়া জিয়া। নিজেকে বিশ্বাস করাতে অনেকটা কষ্ট পেতে হয় তার। লিন তাও জিয়া জিয়ার মৃত্যুর জন্য কিংমিংকে দায়ী করে। কষ্ট পেয়ে অনেক আঘাত করে তাকে, কারণ লিন তাও নিজেও জিয়া জিয়াকে ভালোবাসত। কিংমিং তার বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। এর মানে কিলার জানতে পারে জিয়া জিয়ার কাছে ছিল সবকিছুর প্রমাণ, তাই সে তাকেও শেষ করে দেয়। কিংমিং ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে। তদন্তের জন্য কিংমিং জিয়া জিয়ার বাড়িতে চলে আসে। সেখানে পড়ে থাকা তার লকেটটি দেখে কান্না করে দেয়। সাথেই ছিল তার পার্সোনাল ডায়েরি, যাতে লেখা ছিল কবে কখন আর কিভাবে একটু একটু করে সে কিংমিংকে ভালোবাসতে শুরু করে। কতটা ভালোবাসা ছিল তার প্রতি সেটাও লিখে রাখে সে। এগুলো পড়ে কিংমিং নিজেকে সামলাতে খুব কষ্ট পায়। পরের সিনে দেখানো হয় জিয়া জিয়াকে অটোপসির জন্য প্রস্তুত করানো হয়, আর এটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। তখন সেখানে কিংমিং চলে আসে আর বলে আমি করব অটোপসি। তো কিংমিং একাই থাকে সেখানে। কিংমিং কিভাবে আঘাত করবে ভালোবাসার মানুষটিকে? সে কি পারবে অটোপসি করতে? খুব কান্না করতে থাকে সে। এমনই সময় ছায়া হয়ে জিয়া জিয়ার আত্মা চলে আসে আর কিংমিংকে বলে আপনি কি চান না আমার মৃত্যুর আসল সত্যতা বেরিয়ে আসুক? আমার মৃত্যু কি অ্যাক্সিডেন্ট নাকি হত্যা ছিল? আমি চাই আপনি সত্যতা জানুন। এ কথা শুনে কিংমিং ফাইনালি তার অটোপসি করে ফেলে। পরদিন বোর্ড মিটিং এ কিংমিং ছাড়া সবাই আসে। জিয়া জিয়ার রিপোর্ট পড়ে এক অফিসার বলে তার গলায় মাছের কিছু অংশ পাওয়া গেছে, আর এই অংশগুলো থাকে লং আই গোল্ডফিশ নামক এক ধরনের গোল্ডফিশ থেকে। তখন অফিসার বলে নদীতে এমন মাছ বাঁচতে পারে না, এর মানে নদীতে পড়ে জিয়া জিয়ার মৃত্যু হয়নি। অন্যদিকে কিংমিংকে দেখানো হয় সে জিয়া জিয়ার কাছে থাকা সেই প্রমাণ নিয়ে চলে আসে তিব্বতে। আর এই তিব্বত হলো সেই জায়গা যেখানে মুভির শুরুতে বাইহুয়াও নামের স্কেচারকে দেখানো হয়েছিল। তিব্বতের সাথে এতগুলো হত্যা, এমনকি জিয়া জিয়ার কি কানেক্ট তা এখনই জানা যাবে। তো কিংমিং সেখানে মাচু নামের এক পুলিশ অফিসারের সাথে দেখা করে। মাচু কিংমিংকে বলে 1 শতাব্দী আগে এখানে বিশাল আকারে তুষার ঝড় হয়, আর সেই ঝড়ে কিছু লোক আটকা পড়ে বরফে। বেশ অনেক দিন পর উদ্ধার কর্মীরা এদের থেকে 5 জনকে জীবিত উদ্ধার করতে পারে। তখন মাচু অনেক পুরনো একটা নিউজ পেপার কিংমিংকে দেখায়, আর সেখানেই দেখা যায় কাও ইয়ং রুয়ানকে। আরো ছিল ট্যাংকিয়ান জাংজিয়ান নামের আরো লোক। মাচু জানায় বেঁচে ফেরা 6 বছর পর হঠাৎ ট্যাংকিয়ানের মৃত্যু হয়, আর তার মৃত্যুর কারণ ছিল লিভার ফেলর। কিংমিং পেপারে একজনের ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ এই লোকটিকেই 1-1 অটোপসির জন্য কিংমিংকে দিয়েছিল। আর তাই কিংমিং ফিরে আবারও সেই বডির ভালোভাবে চেক করে। মৃত বডির সামনে দাঁতটি ভাঙা ছিল। তখন সেখানে তার ফুসফুস চেক করে দেখে সেটি একদমই নষ্ট হয়ে গেছে। পাশে থাকা ডক্টর জানায় মৃত ব্যক্তির অফিস থেকে জানানো হয় বেশ অনেক দিন হার্ডওয়ার্ক করেছিল লোকটি, হঠাৎই তার বাড়িতেই মারা যায়। তার মৃত্যু শারীরিক চাপে ফুসফুস বাস্ট হয়ে ঘটেছে। তবে কিংমিং এর ভাবনা ছিল ভিন্ন। কিংমিং এর পরের টার্গেট ছিল সেই ছবিতে থাকা আরো একজন। তাই কিংমিং অ্যাড্রেস অনুযায়ী সেখানে চলে আসে। ছেলেটির মা জানায় আমার ছেলে তুষার ঝড় থেকে বেঁচে ফেরার পর পাগল হয়ে গেছে, সারাদিন শুধু পেন্টিং নিয়ে ব্যস্ত থাকে আর বাইহুয়াও বলে চিল্লাতে থাকে। কে এই বাইহুয়াও? তখন কিংমিং তার আঁকা পেন্টিং গুলো ভালোভাবে ফলো করে। সেখানেই সে বড় রহস্য খুঁজে পায়। কিংমিং দেখে এক মহিলার পেন্টিং এর সাথেই সেই ইংরেজি লেটার এইচপি। তখন কিংমিং বুঝতে পারে এই মহিলাটি বাইহুয়াও, আর সেই এইচপি আঁকা নোকটি ছিল বাইহুয়াও এর। বিষয়টি কিংমিংকে আরো বেশি চিন্তায় ফেলে দেয়। তার মনে হতে লাগলো কিলার কি তাহলে তার খুবই কাছে? কিংমিং সমস্ত হত্যা এমনকি কিলারকে খুঁজে পেতে নিজেকে ডুবিয়ে দেয় রহস্যের গভীরে। আর সেখান থেকে কিংমিং এর সামনে চলে আসে হত্যার সব জাল। কিংমিং জানতে পারে আসলে কে এই
অপরাধী। এর পরের সিনে দেখানো হয় প্রফেসর তার ওয়াইফকে নিয়ে কানাডা যাওয়ার জন্য রওনা হয়। তখন সেখানে কিনমিং চলে আসে আর প্রফেসরকে বলে, আমাকে কিছু সময় দিন, আপনাকে কিছু জানানোর খুবই প্রয়োজন। আর তাই প্রফেসর তাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন কিনমিং প্রফেসরকে বলে রুয়ানের মৃত্যু হয় হৃদরোগে, তবে তার আগে তার বডিতে ওটিপি এর মাত্রা অনেক বেশি পুশ করানো হয়, এতে করে তার হৃদয় কাজ করা বন্ধ করে দেয়, তাই তার মৃত্যু হয়। এই ওটিপি কিলার নিজে পুশ করে। তবে আমার প্রশ্ন, ওটিপি ফরেন্সিক ডক্টর ছাড়া কোনো সাধারণ পাবলিক ক্রয় করতে পারে না। মৃত্যুর আগেই রুয়ান তার বডি হসপিটালে দান করে গিয়েছিল। মারা যাওয়ার পর লাশ আমাদের মেডিকেলে পাঠানো হয় আর তার লাশ দেখে সবার প্রথম আপনি আঁতকে উঠেছিলেন। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই এই মুভির সাইকো কিলারকে দেখতে পেরেছেন। এরপর কিনমিং আরও বলে, আপনার দ্বিতীয় টার্গেট ছিল ট্যাংকিয়ান। প্রতিদিনের মতো ট্যাং তার ডিউটি শেষ করে বাড়ি ফেরে আর আপনি তার মুখে তরল নাইট্রোজেন ঢুকিয়ে দেন, এতে করে ট্যাংয়ের ফুসফুস বাস্ট হয়ে তার মৃত্যু হয়। সেই সময় ট্যাংয়ের সামনের দাঁত ভেঙে যায়। এরপর আপনি কাওইয়ংকে সেই বৃষ্টির রাতে লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলে দেন। এবার আমার লাস্ট প্রশ্ন, কেন সবাইকে হত্যা করেছেন? বাইহুয়াও কে? এমনই সময় আবারও কিনমিং চোখে ঝাপসা দেখে আর জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জ্ঞান ফিরে দেখে প্রফেসর তাকে বাইহুয়াও এর স্টুডিওতে নিয়ে আসে, যেখানে বাইহুয়াও পেইন্টিং করত। প্রফেসর বলে, বাইহুয়াও আমার প্রথম স্ত্রী, তাকে আমি অনেক ভালোবাসি। বাইহুয়াও স্কেটিং খুব পছন্দ করত। সেই সময়ে সে স্কেটিং করতে তিব্বতে যাচ্ছিল। মেডিকেলের এক বিশেষ কাজের জন্য তার সাথে আমার যাওয়া হয়নি, তাই বাইহুয়াও একাই চলে যায়। আর এর জন্যই তার ভাগ্যটা খারাপও ছিল। তিব্বতে স্কেচ করার সময় সে ভয়ানক তুষার ঝড়ের মুখোমুখি হয়, তবে তুষারের কারণে তার লাশ পাওয়া যায়নি। আমি এভাবেই তার হারানো বেদনা নিয়ে 10 বছর বেঁচেছিলাম। তবে একদিন একটি চিঠি আসে আর সেই চিঠি আমাকে বদলে দেয়। যে চিঠিটি পাঠিয়েছে তার নাম জাং জিয়ান। তখন তার লিভার ফেল ছিল। জীবনের শেষ মুহূর্তে তার আফসোস হয় আর তাই সমস্ত সত্য চিঠিতে লিখে পাঠায়। সেদিন বাইহুয়াও তুষার ঝড়ে মারা যায়নি, সেখানে সে বেঁচে থাকার একটি ভরসা খুঁজে পায়। সেই চিঠি আমার হৃদয়ের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছিল। সেদিন ওই গাড়িতে আরো 5 জন ছিল যারাও দুর্ভোগে পড়েছিলেন। শুরুতে তারা একে অপরকে সাহায্য করেছিল। বেশ অনেক দিন হয়ে যায়, তারপরেও কোনো উদ্ধার দল তাদের বাঁচাতে আসেনি। এদিকে খাবারও শেষের দিকে, তাই খাবার বাঁচাতে তারা বাইহুয়াওকে বাহিরে ফেলে দেয়। বাইহুয়াও তখন প্রেগনেন্ট ছিল। অনেক বাঁচার জন্য আকুতি জানায়। বাইহুয়াও তার সন্তানের জন্য বাঁচতে চেয়েছিল, তবে তাদের কারো দয়া হয়নি। নিজেকে বাঁচাতে রুয়ানকে আছড়ে দেয় বাইহুয়াও। তখনই তার হাতের নখ রুয়ানের ঘাড়ে থেকে যায়। তাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রুয়ান বাইহুয়াওকে লাঠি দিয়ে আঘাত করে, এতে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। তুষার আর প্রচন্ড ঠান্ডায় বাইহুয়াও সেখানেই মারা যায়। সেদিনই প্রফেসর প্রতিজ্ঞা করে বাইহুয়াও এর মৃত্যুর প্রতিশোধ নিবে। এরপর তার জীবনে আসে শুল এখন প্রেগনেন্ট। প্রফেসর বলে, আমি আমার স্ত্রী আর বাচ্চাকে কষ্ট পেতে দেব না। এই সব কিছুই জিয়া জানতে পেরে যায় তিব্বতে গিয়ে। তার কাছে প্রমাণও ছিল যদি শুল জানতে পারে, তাই সেই ভয়ে আমি প্রথমে জিয়াকে বাড়িতে ডেকে আনি। তারপর তাকে চায়ের সাথে অজ্ঞান করার ঔষধ দিয়ে তাকে অ্যাকোরিয়ামে ফেলে দেই। সেকেন্ডবার আমি আর আমার বাচ্চাকে হারাতে চাই না। শুলও আমাকে আর ভুল বুঝবে না। কিনমিং বলে, আপনি হয়তো জানেন না এদের সবার মৃত্যু বাইহুয়াওয়ের জন্যই হয়েছে। সেই ছিল নীরব ঘাতক। প্রফেসর জানতে চায় কিভাবে। কিনমিং বলে, সেই ঝড়ে ট্যাংকিয়ান খাবারের ক্ষুধায় লুকিয়ে রাখা টারপেন্টাইন তেল রং খেয়ে ফেলে, যেটা বাইহুয়াও তার সাথে করে এনেছিল। আর তাই ট্যাংকিয়ানের অল্প অল্প করে লিভার ফেইলর হতে থাকে। ঝাং জিয়াং বাইহুয়াওয়ের কাপড় নিজের গলায় পেঁচিয়ে নেয়। তুষার ঝড়ের সময় ক্ষুধার্ত আর ঠান্ডা ছিলেন, সেই কাপড়ের জন্য সে মারাত্মক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। তারপর থেকে গরমকালেও তার ঠান্ডা লাগতো আর ক্রমাগত ক্ষুধা বাড়তে থাকে। দিন দিন তার ওজন বেড়ে 200 পাউন্ড হয়ে যায়। আর কাওইয়ং সেই ঘটনার পর থেকে তার হ্যালুসিনেশন হতে থাকে। সান্দা খেলা থেকে অবসর নেয়ার পর আস্তে আস্তে হ্যালুসিনেশন বাড়তে থাকে। আর তখন সে শুধু বাইহুয়াওকেই সামনে দেখতে পায়। এতে সে মানসিক রোগে ভুগতে থাকে। আপনি তাকে হত্যা করে তার কষ্ট কমিয়ে দিয়েছেন। তখন প্রফেসর বলে, তুমি বলতে চাও যারা বাইহুয়াওকে মেরেছে তারা সবাই ক্ষমার যোগ্য ছিল? কিনমিং বলে, আমি ওদের সাপোর্ট করছি না, তবে ন্যায়ের আগে ন্যায় বিচার হওয়া জরুরি। প্রফেসর বলে, তুমি বলতে চাও আমি ভুল?
কিনমিং বলে, আমি আপনার জন্য কিছু এনেছি আমার কোটের পকেটে। প্রফেসর পকেটে হাত দিয়ে দেখে বাইহুয়াওয়ের সেই নোটটি। এটা দেখে প্রফেসর কান্না করে দেয় আর বলে, 15 বছরে তোমার একমাত্র এই অংশটি পেলাম। অনেক অনেক কান্না করে প্রফেসর বাইহুয়াওয়ের জন্য। প্রফেসর নিজেও তখন বুঝতে পারে সে ভুল ছিল, আর তাই সে কিনমিংকে বলে, একবার তুমি পরীক্ষায় ভুল করেছো, কিন্তু শিক্ষক হিসেবে আমি তোমাকে ক্ষমা করে সুযোগ করে দিয়েছিলাম। এইবার তুমি তোমার শিক্ষককে এমন একটি সুযোগ দিবে। কিনমিং বলে, এবার আর জীবনের পুনরাবৃত্তি করা যাবে না। প্রফেসর বলে, আমি একা হলে তোমার কথা মেনে নিতাম, তবে আমি একজন স্বামী, একজন বাবা, আমি আমার সন্তানের কাছে খুনি হয়ে বেঁচে থাকতে চাই না। প্রফেসর তখন বিষাক্ত ইনজেকশন রেডি করে। এরই মধ্যে বাহিরে গোয়েন্দা টিম চলে আসে। এদেরকে কিনমিং আগে থেকে ইনফর্ম করে রেখেছিল। প্রফেসর কিনমিংকে বলে, তুমি আমাকে কথা দাও আমার সন্তান যেন কখনো না জানে তার বাবা খুনি ছিল। কিনমিং তাকে কথা দেয়। এরপর প্রফেসর ইনজেকশন নিজের বডিতে পুশ করে দেয় আর সে মারা যায়। পরের সিনে দেখানো হয় কিনমিং জিয়াজিয়ার বাড়ি থেকে পাওয়া একটা ভিডিও প্লেয়ার অন করে দেখতে থাকে। সেখানে জিয়াজিয়া কিনমিংকে যে কতটা পছন্দ করে আর কবে থেকে তার এই ভালো লাগা সবটাই এই ভিডিওতে রেকর্ড ছিল। এগুলো দেখে কিনমিং তার চোখের পানি ধরে রাখতে পারে না। পরদিন লিনতাও আর কিনমিংকে একসাথে দেখানো হয়। তারা এখন খুবই ভালো বন্ধু। কিনমিং জিয়াজিয়াকে ভালোবেসে জীবনের লক্ষ্যে আগাতে থাকে। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির কাহিনী আর মুভির এক্সপ্লেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।